সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়ে গেছে। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার 16তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল, কিন্তু ইসরায়েল তা করেনি। ফলে এই মুহূর্তে হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি নেই। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ছিল 42 দিন। এটি শেষ হওয়ার পরই রোববার গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া দখলদাররা গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে গাজায় ফের হামলা শুরু করবেন তিনি। যদিও হামাসের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল সেটির মাধ্যমে গাজায় সব ধরনের লড়াই বন্ধ এবং সব জিম্মির মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলি এটি আটকে রেখেছে। তবে জিম্মিদের পরিবারের লোকেরা দ্রুত দ্বিতীয় ধাপের চুক্তিতে যাওয়ার জন্য নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন। রোববার তারা জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির বাইরে বিক্ষোভ করেছেন যুদ্ধবিরতির দাবিতে। গাজায় ইসরায়েল আবারও যুদ্ধ শুরু করতে পারবে কিনা এমন প্রশ্নে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেছেন, ইসরায়েল গাজায় পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূলত মরিয়া ও বেপরোয়া ভাব থেকে। তাদের এই মুহূর্তে পূর্ণ সামরিক হামলা চালানোর সক্ষমতা নেই বলেও দাবি করেছেন তিনি। এছাড়া নেতানিয়াহু যুদ্ধ শুরু করার ফাঁকা বুলি ছাড়ছেন বলেও মন্তব্য করেছেন ওরি গোল্ডবার্গ। তিনি সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, এটি নেতানিয়াহুর সীমাবদ্ধতাকে প্রদর্শন করছে, সঙ্গে হামাসের সীমাবদ্ধতাকেও দেখাচ্ছে। ত্রাণ প্রবেশ বন্ধ করা নেতানিয়াহুর এখন একমাত্র এটি করার আছে। পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার হুমকি বা সম্পূর্ণভাবে হামাসকে ধ্বংস করা মনে হচ্ছে এগুলো ফাঁকা বুলি। তিনি আরও বলেন, নেতানিয়াহু এতটাই কঠোর হতে পারবে এটি পরিষ্কার, গাজায় ইসরায়েলের আর করার কিছু নেই। এছাড়া গাজায় যে দীর্ঘদিন সৈন্য রাখবে সে সক্ষমতাও তাদের নেই। বেশিরভাগ ইসরায়েলি গাজা দখল করতে চান না। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস বলেছে, গাজায় মানবিক ত্রাণ প্রবেশে নেতানিয়াহুর আপত্তি এক ধরনের ব্ল্যাকমেইল, যুদ্ধাপরাধ এবং গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন। গাজার 20 লাখের বেশি লোকের ওপর ইসরায়েলের এই ধরনের শাস্তিমূলক ও অনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিতে তারা মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, প্রথম ধাপের যুদ্ধবিরতি বৃদ্ধির পক্ষে নেতানিয়াহুর বিবৃতি একটি নির্লজ্জ প্রচেষ্টা, যা চুক্তিকে পাশ কাটানো এবং দ্বিতীয় ধাপের আলোচনায় না যাওয়ার অজুহাত। শনিবার শেষ হয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। এই সময়ের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েলের গড়িমসির কারণে তা হয়নি। এরপর যুক্তরাষ্ট্র রোববার প্রস্তাব দিয়েছে প্রথম ধাপের চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে, কিন্তু হামাস বলছে তারা প্রথম ধাপের চুক্তির মেয়াদ বৃদ্ধি নয়, বরং দ্বিতীয় ধাপের চুক্তির বাস্তবায়ন চায়। চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে ইসরায়েলের গাজা থেকে আরও সেনা প্রত্যাহার করার কথা ছিল, কিন্তু তারা এখন দ্বিতীয় ধাপের চুক্তি বাস্তবায়ন চাইছে না। হামাস বলছে, গাজার মানবিক ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়ে ইসরায়েল প্রমাণ করেছে তারা চুক্তি বাস্তবায়ন করে সব জিম্মিদের মুক্ত করতে চায় না। এদিকে আনাদুলু বার্তা সংস্থা জানিয়েছে, রোববার গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় 116 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। আনাদুলু বলছে, দক্ষিণ গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসের আল ফারহিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নারী নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি স্নাইপারের গুলিতে আরেক ফিলিস্তিনি নিহত এবং 2 জন আহত হয়েছেন এবং উত্তরের শহরে বেইত হানুনে ড্রোন হামলায় আরও 2 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের বাহিনীর কাছাকাছি কাজ করছে এমন সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ট্রাম্প জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার পর ইউক্রেনের শান্তি ফেরানোর লক্ষ্যে তৎপর হয়েছে ইউরোপ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা। তবে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই এটা করতে চান তারা। এ লক্ষ্যে 4 দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। ইউক্রেন নিয়ে আলোচনা করতে রোববার লন্ডনে এক সম্মেলনে বসছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সম্মেলনে যোগ দিয়েছিলেন। সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সম্মেলন শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে রয়েছে।
স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধ ও একসঙ্গে কাজ করার এবং পদক্ষেপ নেওয়ার সময় এটা। ইতিহাস আমাদের একটা কথা বলে, ইউরোপের কোথাও যদি সংঘাত চলতে থাকে তা একদিন সবার দুয়ারে ধাক্কা দেবে। ভবিষ্যতে আবারও এ বিষয়ে আলোচনার জন্য ইউরোপের নেতারা বৈঠক করবেন জানিয়ে স্টারমার বলেন, এসব পদক্ষেপের গতি অব্যাহত রাখতে ও একটি পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য শিগগিরই আবার বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছেন নেতারা। ইউক্রেন যুদ্ধ বন্ধে লন্ডন সম্মেলনে 4 দফা একটি পরিকল্পনার বিষয়ে ঐক্যমত হয়েছে বলে জানান কিয়ার স্টারমার। তিনি বলেন, যুদ্ধ বন্ধে একটি পরিকল্পনা প্রণয়নের জন্য ইউক্রেনের সঙ্গে কাজ করতে একমত হয়েছে ব্রিটেন, ফ্রান্স ও অন্য ইউরোপীয় দেশ। এই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে এবং এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে এই পরিকল্পনা নিয়ে এগোবে। ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলনে 4 দফা পরিকল্পনা হলো, যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখতে হবে এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে হবে। স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে অবশ্যই রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গণতন্ত্র, মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আবেদন জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাগার থেকে লেখা টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে এই আবেদন জানানো হয়। ইমরান খান রাইটস ফ্রম প্রিজন, ওয়াই দ্য ওয়ার্ল্ড মাস্ট পে অ্যাটেনশন টু পাকিস্তান শিরোনামের লেখাটিতে কারাবন্দী ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন জানিয়েছে। ইমরান আশা প্রকাশ করেছেন, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারত্ব ও স্থিতিশীলতা বাড়ানোর পাশাপাশি সংঘাত ও চরমপন্থার দিকে পরিচালিত করে এমন পরিস্থিতি প্রতিরোধে কাজ করবে। ইমরান খান তার লেখায় পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবং গণতন্ত্রের জন্য তার চলমান লড়াইয়ের কথা তুলে ধরেছেন। তিনি দেশে গণতন্ত্রের কথিত ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বর্তমান সময়কে জাতির ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়গুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছেন। ইমরান খান জোর দিয়ে বলেন, তার কারাদণ্ড এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো গণতান্ত্রিক নীতির প্রতি সমর্থনকে দমন করার জন্য রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তার সংগ্রাম ব্যক্তিগত নয় বরং গণতন্ত্রের বৃহত্তর ইস্যু কেন্দ্রিক। এর সুদূর প্রসারী পরিণতি কেবল পাকিস্তানের জন্য নয়, এটি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানের কৌশলগত গুরুত্বের কথা বিবেচনা করে ইমরান খান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট মোকাবেলার গুরুত্ব স্বীকার করতে হবে। পিটিআইয়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা থেকে দূরে সরে যাওয়ায় সরকারের সমালোচনা করেন ইমরান খান। তিনি অভিযোগ করেন, খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানের মতো অঞ্চলগুলোতে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গেছে। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য সেগুলোকে উপেক্ষা করা হয়েছে। ইমরান খান আরও অভিযোগ করেন, বিচার বিভাগকে রাজনৈতিক নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছে। ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমতিকে অব্যবস্থাপনার দায়ে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। তার দায়িত্ব পালনকালে দেশটির মুদ্রার মান রেকর্ড পরিমাণে কমেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হেমতিকে বরখাস্ত করার জন্য রোববার পার্লামেন্টে একটি অনাস্থা ভোটের প্রস্তাব আনা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেন 182 জন, বিপক্ষে ভোট দেন 89 জন। প্রায় 8 মাস আগে হেমতিকে অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিভিন্ন বেসরকারি ওয়েবসাইটের তথ্যমতে গত 8 মাসে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান প্রায় অর্ধেক কমেছে। বর্তমানে $1 বিপরীতে 9,27,000 ইরানি রিয়াল লেনদেন হচ্ছে। গত বছরের অগাস্টে তা ছিল 5,95,500 ইরানি রিয়াল। হেমতির পদত্যাগের দাবির পক্ষে ইরানের পার্লামেন্ট সদস্যরা বলেন, ওষুধ ও খাদ্যের মতো নিত্যপণ্য এবং বাসাবাড়ির মূল্য বৃদ্ধি ঠেকাতে হেমতি ব্যর্থ হয়েছেন। বৈদেশিক মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় এমনটি হয়েছে। তবে পার্লামেন্টে বরখাস্ত হওয়ার পরও নিজের নিয়োগ দেওয়া অর্থমন্ত্রীর পক্ষেই কথা বলছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, আমরা শত্রুদের সাথে একটি পূর্ণমাত্রার অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আছি। আমাদের অবশ্যই একটি যুদ্ধকালীন ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আজকের সমাজের অর্থনৈতিক সমস্যার জন্য কোনো একক ব্যক্তি দায়ী নন। এসব কিছুর জন্য একজনকে দায়ী করা যায় না। আল জাজিরার খবরে অর্থমন্ত্রীর বরখাস্তের বিষয়টিকে মাসুদ পেজেশকিয়ানের সরকারের উপর প্রথম ধাক্কা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। গত বছর জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সংস্কারবাদী হিসেবে পরিচিত পেজেশকিয়ান, যে কারণে শুরু থেকেই তিনি কট্টরপন্থীদের দিক থেকে চাপের মধ্যে আছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।